গণতন্ত্র মানে মতামত প্রকাশ করার অধিকার, সিদ্ধান্তে অংশগ্রহণ করার অধিকার। গণতন্ত্র এমন একটা প্রসেস, জনগণ মত প্রকাশের সুযোগ পাবে। ডিজিটালে আমি কোনো কিছু যদি দেখে ফেলি, এটার সাথে সাথে জাজমেন্টাল হওয়া যাবে না। এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে একজন প্রতিনিধি নির্বাচন হলেও সকল প্রতিনিধি মিলে একত্রে সুন্দর ব্যালেন্সড বাংলাদেশ গড়ে তুলবে। গণতন্ত্র শুধুই ভোট দেওয়ার অধিকার নয়, গণতন্ত্র মানে মতামত প্রকাশ করার অধিকার, সিদ্ধান্তে অংশগ্রহণ করার অধিকার। আজকে আমাদের সাথে দুইজন অনারেবল গেস্ট আছেন, নাইমুল হক, অ্যাসোসিয়েট ডিরেক্টর, গ্রে অ্যাডভার্টাইজিং, অ্যান্ড আমার সাথে আছে সুমিয়া সাফা, পিআর অ্যান্ড কমিউনিকেশন স্পেশালিস্ট, ক্রিয়াকার লিমিটেড। সো ভাইয়া এবং আপুর কাছে প্রথমেই চলে যাই যে বর্তমান সময়ে সব থেকে আলোচিত বিষয় হচ্ছে নির্বাচন। সো আপনাদের কাছে প্রথমে গণতন্ত্র কী এবং গণতন্ত্র বলতে আপনারা কি বোঝায় এ সম্পর্কে যদি বলতেন। আপুর কাছে যাই। থ্যাংক ইউ সো মাচ। গণতন্ত্র বলতে মূলত শুধুমাত্র ভোট দেওয়াই নয়, আমার মনে হয় গণতন্ত্র এমন একটা প্রসেস যেটাতে কিনা রাষ্ট্র জনগণের কাছে জবাবদিহিতা করার মতো একটা সুযোগ থাকে এবং জনগণ রাষ্ট্রকে অবশ্যই রেসপেক্ট করবে এবং সেই সাথে তার মত প্রকাশের সুযোগ পাবে। সো সংক্ষেপে এটাই আমার মনে হয় গণতন্ত্র বলতে আমরা বুঝি। যদি ভাইয়ার কাছে এই প্রশ্নটা রাখি যে বর্তমানে নির্বাচনের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের নির্বাচন কমিশন। সো আপনার এলাকায় নির্বাচন কমিশন কী ধরনের ভূমিকা পালন করছে এবং নির্বাচনকে সুষ্ঠুভাবে সফল করার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে যদি একটু বলতেন। কিছু কিছু ভালো পদক্ষেপ অবশ্যই আছে। আমরা আসলে এখন একটা মোডে আছি, চিন্তাভাবনার মোডে যে সংস্কার হবে। সো নির্বাচন কমিশনও অনেক ডিসিশন নিয়েছে যেগুলোতে চাইলেই যে কেউ দাঁড়িয়ে যেতে পারবে না বা নির্বাচনে দাঁড়াতে পারবে না, এই ব্লকগুলো যে করেছে এটা আসলে সোসাইটির জন্য, সমাজের জন্য খুবই ভালো। পাশাপাশি কিভাবে প্রচারণা করতে হবে এই নীতি নির্ধারণ যে করেছে, এটা সবাই হয়তো মানছে না, বাট ওরা টাইম টু টাইম মনিটর করে সবার কাছ থেকে যা শো কজ করছে। দ্যাট ইজ সামথিং রিফ্রেশিং টু সি। আসলে টু বি অনেস্ট, আমরা যে হিস্টোরিক্যালি যা দেখে আসছি, ওখানে যে চেঞ্জটা আসছে, আমরা যে চেঞ্জের কথা, সংস্কারের কথা বারবার বলে আসছি, এই চেঞ্জটা ইজ রিফ্রেশিং। কতটা পারছে, হ্যাঁ, আরও ভালো হতো। একটা নির্বাচন কমিশন আসলে একটা দেশের সবচেয়ে বড় এবং পাওয়ারফুল অর্গানাইজেশন হওয়া উচিত সরকারি। অ্যান্ড ওটা যত স্ট্রঙ্গার হবে তত বেশি আসলে জবাবদিহিতাও বাড়বে, তত বেশি ট্রান্সপারেন্সি হবে, অ্যান্ড জনগণের রিফ্লেকশনও আরও বেটার আসলে দেখতে পাবে যে কি কাজ করছে ওরা। আপু যদি একটু অ্যাড করতেন যে আপনার এলাকায় আসলে নির্বাচন কমিশন কী কী পদক্ষেপ গ্রহণ করছে এবং সেগুলো আসলে কার্যকর হচ্ছে কিনা। আমিও আসলে নাইমুল ভাইয়ের সাথে একমত, বাট এখানে কিছু বিষয় আছে, যেমন নির্বাচন কমিশনের কাজ তারা করছে, বাট তাদের প্রতি যে জনগণের আস্থাটা, যে ট্রাস্টটা, এই ট্রাস্টটা বিল্ডিংয়ের জন্য আমার মনে হয় আরও অনেক কিছু করা দরকার। হ্যাঁ, তারা বেশ কিছু নীতি নির্ধারণ করেছে কিভাবে অ্যানাউন্স করতে হবে, কিভাবে প্রচারণা করতে হবে, কিভাবে একজন ভোটার তার তফসিল ঘোষণা করবে, সব কিছু ঠিক আছে। বাট আমি আসলে যেদিন ভোটটা দিব, ওই দিন যে আমি নির্ভয়ে ভোটটা দিতে পারছি, আমার ভোটিং প্রসেসটা, আমার ইলেকটোরাল প্রসেসটা যে স্বচ্ছ হচ্ছে, এই সকল বিষয়ে যদি আরও একটু এঙ্গেজিং বা আরও একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারে, আমার মনে হয় তাহলে একদম সম্পূর্ণ কমপ্লিটলি একটা নির্বাচন কমিশন আমরা পাবো। বাট অ্যাপ্রিসিয়েটিং যে গতবার বা তার আগের বার যেরকম হয়েছিল তার থেকে তুলনামূলক অনেক ইনিশিয়েটিভ নিয়েছে এবার। দ্যাটস গুড। যদি আপুর কাছে প্রশ্নটা রাখি, সেটা হচ্ছে যে বর্তমানে এই নির্বাচনের পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে গণভোট। সো আপু যদি গণভোট সম্পর্কে কতটুকু জানেন এবং এই গণভোট বর্তমান নির্বাচনে কতটুকু কার্যকর যদি একটু বলতেন। আচ্ছা, গণভোট মূলত হচ্ছে সাংবিধানিক কোনো সিদ্ধান্ত বা রাষ্ট্রীয় কোনো নীতিমালা পরিবর্তনের ক্ষেত্রে যেটা একদম জনসাধারণের মতামতটা নেওয়া হয়, সেটা হচ্ছে গণভোট। প্রিভিয়াস আমাদের দেশেও গণভোট নেওয়া হয়েছে, প্রিভিয়াস বেশ কয়েকটা বছর, 3টা বছর মতো। তো এবারে আমরা হচ্ছে 4টা পয়েন্টে গণভোট নিতে যাচ্ছি। এখানে হতে পারে 4টা পয়েন্টের সাথেই আমি সহমত, আবার হতে পারে যে 4টা পয়েন্টের কোনো একটা পয়েন্টে আমি দ্বিমত পোষণ করছি, বাট আমাকে ভোট দিতে হবে হ্যাঁ অথবা না, ঠিক আছে?
এখন আমি এই যে একটা পয়েন্টকে অ্যাপ্রিসিয়েট করছি আর একটা পয়েন্টকে অ্যাপ্রিসিয়েট করছি না, এক্ষেত্রে কিন্তু আমার মত প্রকাশের স্বাধীনতা গণভোটে নাই। সো তবে এবার যে 4টা পয়েন্ট এসেছে জুলাই আন্দোলন থেকে শুরু করে যে 30টা পয়েন্টে আমরা একাগ্রতা প্রকাশ করছি, হ্যাঁ সেখানে সব কিছুই ভালো ছিল। অবশ্যই অনেকের ক্ষেত্রে গণভোটটা নতুন, আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা সকল পয়েন্টগুলা, যে পয়েন্টগুলো আসলে আপনি হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন, এটা অবশ্যই নিজে একটু স্টাডি করবেন আসলেই আপনি সেটা চান কি না। ঠিক আছে, সো নিজে স্টাডি করে তারপরে হচ্ছে আপনি গণভোটে হ্যাঁ অথবা না আপনার যেটা মনে হয় সেটা দিবেন। এবং সেই সাথে আমি গভর্নমেন্টের বেশ কিছু ইনিশিয়েটিভ দেখছি, গভর্নমেন্ট ঠিক না আসলে হচ্ছে আমাদের রাষ্ট্রীয় বেশ কিছু ইনিশিয়েটিভ দেখছি, সেখানে গণভোটের তারা হচ্ছে প্রচার প্রচারণা করছে সোশ্যাল মিডিয়াতে। তো আমার এখানেও একটা সাজেশন, সেটা হচ্ছে আমাদের প্রান্তিক যে লেভেলগুলো লাইক সিটিতে যারা বসবাস করছি আমরা যথেষ্ট গণভোটের বিষয়ে অ্যাওয়ার হচ্ছি সোশ্যাল মিডিয়া, টিভি বা এই ধরনের মাধ্যমের কারণে, বাট প্রান্তিক লেভেলে যারা, রুট লেভেলে যারা আছে তারাও তো ভোট দিবে। সো তাদের কাছেও যেন আমরা পৌঁছতে পারি, তাদের কাছেও যেন তাদের ভাষাগত যে প্রতিবন্ধকতা এটা ওভারকাম করে তাদের কাছেও যেন আমরা পৌঁছতে পারি, তাদের কাছেও যেন মেসেজটা দিতে পারি, তাদেরকেও যেন অ্যাওয়ার করতে পারি, এই সম্পর্কে মানে একটু সবাইকে অ্যাওয়ার থাকতে হবে। দ্যাটস ইট। সো আপুর একটা পয়েন্ট এসেছে যে প্রান্তিক পর্যায়ে, সো আমরা যারা আরবান এরিয়াতে আছি বা শহরে আছি, আমাদের কাছে এখনও হচ্ছে গণভোটটা আসলে কি বা কিভাবে হবে এটা সম্পর্কে আমাদের মধ্যে এখনও কনফিউশনে আছি আমরা। সো আপনার যদি এটা শুধু শহরে না, রুরাল এরিয়াতে হচ্ছে যে অনেক যারা প্রান্তিক পর্যায়ে মানুষরা আছে তারাও আসলে গণভোট সম্পর্কে ততটা জানে না। সো তাদের কাছে কিভাবে গণভোটটা আমরা পৌঁছাতে পারি, গণভোট সম্পর্কে পৌঁছাতে পারি, আপনার যদি মতামত। আসলে কনফিউশনটা আমার মধ্যে অনেক কিছু আছে, যে আমি আসলে আপু একটু আগে বলছিলেন যে অনেকগুলো এজেন্ডা আছে, কিছুর সাথে আমি এগ্রি করি, কিছুর সাথে এগ্রি করি না। এখন সোসাইটি তো এরকমই হয় যে আপু হয়তো 10টা পয়েন্টে আপু ফিল করে যে এই পয়েন্টগুলোতে আমি এগ্রি করি না, কিন্তু আমাদেরকে আসলে চিন্তা করতে হবে যে আমরা কি কারণে এই পয়েন্টে এসেছি, গণভোটের এই পর্যায়টাতে কেন এসেছি কারণ হচ্ছে গিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে প্রচলিত নিয়ম বা সংবিধানে কিছু চেঞ্জেস দরকার। অনেক বছর পার হয়েছে, সোসাইটি এখনও আগের মতো, আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে, অনেক কমপ্লেক্স প্রবলেমস আছে, অনেক কিছুর আরও সিম্পলার সলিউশন দরকার, অথবা অনেক কমপ্লেক্সিটি বছরের পর বছর ধরে হয়ে আসছে কিন্তু কেউ কোনো অ্যাকশনস নিচ্ছে না। মেবি এই চেঞ্জটা যদি আমি ফিল করি যে আমার একটা সংস্কার প্রয়োজন, অ্যান্ড এটা কিছু কিছু জায়গায় আমি ব্যক্তি আমাকে নাইমুলকে হেল্প করবে, কিছু কিছু জায়গায় বৃহত্তর নাইমুলদেরকে, আমার মতো হাজার হাজার মানুষ আছে বা লক্ষ লক্ষ মানুষ আছে, সবাইকে হেল্প করতে পারে। সো কিছু আমাকে পার্সোনাল লেভেল থেকে হেল্প করবে, কিছু সমষ্টিগত যে জাতিগোষ্ঠী আছে অনেককে হেল্প করবে। কিন্তু যদি বৃহত্তর স্বার্থে যদি মনে হয় যে না এই চেঞ্জেসগুলো দরকার, আমিও চাই, আমার মতো 100 জনও হয়তো চায়, তাহলে গণভোটে আসলে ওভাবেই চিন্তা করেই দেওয়া উচিত যে হ্যাঁ অথবা না দিন। এটা আসলে যার যার পার্সোনাল জায়গা থেকে এরকম। আপনি একটু আগে বলছিলেন যে গভর্নমেন্ট অনেকগুলো ডিসিশন, অনেকগুলো প্রমোশনাল অ্যাক্টিভিটি করেছে, ওগুলো কিছু আছে যে 3 মিনিটের ভিডিওর মধ্যেই কিন্তু আপনি জানতে পারবেন যে আসলে ওরা কি বলতে চাচ্ছে। এখন এটা হয়তো যাদের মোবাইলে ডিজিটালি অ্যাক্সেস আছে, সোশ্যাল মিডিয়াতে ফুটপ্রিন্ট আছে, ওনারা হয়তো জানতে পারছেন, কিন্তু যাদের কাছে এই অ্যাক্সেসিবিলিটি নাই ওরা কিভাবে জানবে? এটার জন্য আসলে আরও আগে থেকে এফোর্ট নেওয়া দরকার ছিল যে ওই জায়গাগুলোতে কমিউনিটির সাথে কে এনগেজ করে। ইজ ইট দ্য টিচার্স, ইজ ইট দ্য রিলিজিয়াস লিডার্স, অথবা ওখানকার কমিউনিটি মেম্বার্সে কারা ইনফ্লুয়েন্সিয়াল, ওনাদের কাছ থেকে, ওনাদের থ্রুতেই আসলে এনগেজ করতে হবে। বিভিন্ন ধরনের ফার্মার সোসাইটি আছে, এই ডিফারেন্ট সোসাইটিগুলোতে এনগেজ করে আসলে সিম্পলিফাইড ওয়েতে বুঝাইতে হবে। সো আপুর কাছে যদি আমি আরেকটা প্রশ্ন বলি যে বর্তমানে হচ্ছে সঠিকভাবে ভোট কাস্ট করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এই ভোট কাস্টের জন্য যে সঠিক ইনফরমেশন অ্যান্ড অ্যাওয়ারনেসটা দরকার, আমাদের রাজনৈতিক দলের যারা প্রার্থীরা আছে তারা কি সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা এবং কিভাবে পৌঁছানো উচিত, এই বিষয়ে যদি আপনার মতামত দিতেন। ইটস এ নাইস কোশ্চেন। কিভাবে পৌঁছানো উচিত আমি এইটাতে আসি, আর পৌঁছাচ্ছে কিনা এটা আমরা সবাই দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতেও দেখছি,
নিজেদের বাসার আশেপাশেও দেখছি। হ্যাঁ, কিছু ব্যক্তি খুব সুন্দর করে ফলো করছে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো। তবে আমার মনে হয় কি, আমরা যদি এই লিডার যারা আসতে চাচ্ছে, আগামীতে যারা নেতৃত্ব দিতে চাচ্ছেন, তারা যদি দেশের বা নির্বাচন কমিশনের যে রুলস মেনটেন করে ভোট কাস্ট করা উচিত, এই লগুলা নিয়েই প্রচার করে। যেমন হচ্ছে, আমি কিভাবে ভোট কেন্দ্রে যেয়ে হ্যাঁ ভোট দিব নাকি না ভোট দিব, হ্যাঁ ভোট কিসের জন্য দিব, না ভোট কিসের জন্য দিব, সংসদীয় আসন নির্বাচন কিভাবে করব, এই সকল বিষয়ে যদি তারা প্রচারণা করে, আমার মনে হয় তাহলে ওই প্রার্থী ভাববে যে ওই ভোটার ভাববে যে আমাকে এই প্রার্থী একটা ভালো গাইডলাইন দিয়েছে, তাহলে সে হতে পারে আমার পথ প্রদর্শক। ঠিক আছে, রাদার দ্যান এই বাড়ি বাড়ি যে আমাকে ভোট দিয়েন, আমি আপনার রাস্তা উন্নয়ন করে দেব, আমি আপনার এই উন্নয়ন করে দিব, এইভাবে ভোট চাওয়ার চাইতে একজন মানুষকে ভালো গাইডলাইন দিয়ে যে কিভাবে সে নির্বাচনে পার্টিসিপেট করবে, এইভাবে পার্টিসিপেট করলে তার কি হবে, এবং এখানে আইনি শাসন ব্যবস্থাটা কীরকম আছে, এটার সুবিধা কি অসুবিধা কি, এই জিনিসগুলো যদি একজন প্রার্থী একজন ভোটারকে বলে, এই মেসেজগুলো দেয়, দিয়ে এটার মাধ্যমেও তার ভোট প্রচার হয়। হ্যাঁ, তো আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট ওয়ে নিজেকে প্রমোট করার। আপু, আপনি একজন ইউথ রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি জানেন যে বর্তমানে আসলে তরুণরা আসলে কি চায়। সো যদি বলি যে একজন তরুণ সমাজের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আগামী বাংলাদেশকে আসলে আপনি কেমন দেখতে চান, বা আপনি বাংলাদেশ সরকার আসলে কেমন হওয়া উচিত, আপনার এক্সপেকটেশনটা? প্রথম শব্দ যেটা, মানে একদম হিংসা বিদ্বেষ কিছু থাকবে না। ঠিক আছে, হিংসা বিদ্বেষ থাকবে না, প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে আমার আইনের শাসন ব্যবস্থাটা অ্যাপ্রোপ্রিয়েট থাকবে। তৃতীয়টা হচ্ছে অবশ্যই যে গণতন্ত্র নিয়ে শুরু করেছিলাম আজকে আমরা, সেই গণতান্ত্রিক অধিকারটা অ্যাপ্রোপ্রিয়েটলি থাকবে। আর হিংসা বিদ্বেষের কথা এজন্য বললাম, সেটা হচ্ছে আমি একজন পলিটিক্যাল লিডার, আমি উইন হয়েছি, আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করছে, বাট আমার অপোনেন্ট একজন ছিল, আমার প্রতিদ্বন্দ্বী যে ছিল, তাকে অ্যাপ্রিসিয়েট করছে না, তার মানে কিন্তু এই না আমার পরবর্তীতে কোনো ভূমিকা নাই। আমাকে যদি কেউ অ্যাপ্রিসিয়েট না করে, তার মানে এই না আমি ওই এলাকায় কোনো উন্নতি হতে দিব না। আমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করে নাই, তার মানে কিন্তু এটা না যে আমি ওই এরিয়াতে যে ভালো কাজ করতে যাবে তার সাথে মারামারি বা ঝগড়া বিবাদ এগুলা করব। সো হিংসার পয়েন্টটা আমি এজন্যই আনলাম যে এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে একজন প্রতিনিধি নির্বাচন হলেও সকল প্রতিনিধি মিলে একত্রে একটা সুন্দর ব্যালেন্সড বাংলাদেশ গড়ে তুলবে। আমি যদি সেম কোয়েশ্চেনটা ভাইয়ের কাছে যাই, যে আজকের বাংলাদেশকে আগামী তরুণরা বা আগামীর বাংলাদেশকে বর্তমান তরুণরা কীরকম করে দেখতে চায়, এক্সপেকটেশন কি বাংলাদেশ সরকারের কাছে? আসলে তরুণদের তো চাহিদার শেষ নাই, কিন্তু এখন যে ভয়টা কাজ করে, ফর এক্সাম্পল যে আইনের, আপু বলছিলেন যে আইনের প্রতি শ্রদ্ধা অ্যান্ড আইনের প্রয়োগ, এই দুইটাই কিন্তু কারেন্টলি উইক আছে। এটা আসলে আমাদের আশেপাশে দেখলেই আমরা বুঝতে পারি, বিভিন্ন ইনসিডেন্টস হচ্ছে। সো এটা ফার্স্ট অফ অল আমাকে, যেমন আমি তরুণ না হয়তো, হ্যাঁ আমি একটু মিডল এইজড, কিন্তু তরুণদের কাছেও সিমিলারলি বদার করে। ওরা ফিল করে যে যে আইন আছে এগুলোর প্রতি সবাই শ্রদ্ধাশীল হবে, দেশের মধ্যে একটা স্থিতিশীল পরিস্থিতি বজায় থাকবে, যেটার কারণে ওরা যে চায় যে ওদের তরুণরা নর্মালি চায় কি যে ওরা পড়াশোনা ঠিক মতো করবে, ক্যারিয়ার গড়বে, অ্যান্ড এটা থেকে ওরা লাইফটা এনজয় করতে চাবে। লাইফটা এনজয় করাটাও তরুণদের কাছে অনেক ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এই এনজয়টা করতে যাতে ঠিকভাবে পারে। এখন আমাদের যদি আমাদের আশেপাশে কান্ট্রিগুলোর সাথে যদি আমাদের সুসম্পর্ক বজায় না থাকে, আমরা যদি এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল দুইটা প্রবলেমের মধ্যে থাকি, আসলে এটা আমাদের ইকোনমির উপরও ইম্প্যাক্ট করে। সো সব কিছু মিলে দেশের গ্রোথ হোক, কিন্তু গ্রোথের আগে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, যে আমাদের অনেক সব কিছুতেই কিন্তু আইন কানুন আছে, অ্যান্ড এটা আমরা কতটুকু মানছি। ইভেন হয়তো সবাই চায় মানতে, কিন্তু হয়তো আশেপাশে দেখে বা আইনের প্রয়োগ
যে হচ্ছে না ঠিকমতো, এটা দেখি উদাসীনতা আছে। সো এটা যদি ঠিক হয় তাহলে আলটিমেটলি যখন আইন প্রয়োগটা ঠিক হবে, আস্তে আস্তে সব সেক্টরেই কিন্তু ইমপ্রুভ করবে, অ্যান্ড এই ইমপ্রুভমেন্টের রেজাল্ট কিন্তু আমরা হোল সোসাইটিতে সব সেক্টরেই দেখতে পাবো, অ্যান্ড যেটা কিনা আমাদের তরুণদের জন্য আরও বেটার বাংলাদেশ ক্রিয়েট করতে পারবে। অ্যাটলিস্ট ফার্স্ট হার্ডল এটা যদি আমরা সলভ করতে পারি, তাহলে আস্তে আস্তে দেখা যাবে যে সিচুয়েশন বেটার হতে থাকলে ওরাও আরও মোটিভেটেড ফিল করতে থাকবে, ওরাও ওদের আশেপাশে মানুষকে এম্পাওয়ার করতে থাকবে, যেটা কিনা আসলে সবার জন্যই ভালো হবে। ভাইয়ের কাছে যদি অ্যাক্টিভ সিটিজেন হিসেবে বর্তমানে মানুষের দুর্ভোগগুলো কি কি এবং বাংলাদেশ সরকারের কাছে এই মানুষদের প্রত্যাশাগুলো কি কি, যদি আপনার পার্সপেক্টিভগুলো যদি শেয়ার করতেন। আমি আমার পার্সপেক্টিভ থেকে যদি বলি, এক, ইকোনমি এখনও স্টেবিলিটি আসে নাই। দুই হচ্ছে গিয়ে যেটা একটু আগেও বলছিলাম যে রুলস অ্যান্ড রেগুলেশনস, এটা কিন্তু আমাকে পার্সোনালি বদার করে বিভিন্নভাবে। আমি ইম্প্যাক্টেড হই, ইটস নট লাইক যে হ্যাঁ আমার সাথে হচ্ছে, কিন্তু আমার মেন্টালি আমি ইম্প্যাক্টেড হই। আমি বাসা থেকে বের হয়ে অনেক কিছুই দেখতে পারি, ইভেন রাস্তায় যে ললেসনেস আছে এটা আছে, এরপর ইকোনমিক কন্ডিশনের কারণে যেভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, এটা আমাকে পার্সোনালি ইম্প্যাক্ট করে। সো এই প্রবলেমগুলোকে অ্যাজ সুন অ্যাজ পসিবল নতুন গভর্নমেন্ট আসবে, এগুলোকে সলভ করার চেষ্টা করবে। অ্যান্ড ফরেন রিলেশনস, আমরা ওই যে বললাম যে একটা হচ্ছে কি রেগুলার ডে, আবার আমরা তো অনেক আমি যেমন পার্সোনালি ট্রাভেল করতে পছন্দ করি, কিন্তু কারেন্টলি যে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, কোথাও ভিসা পাওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট। কোথাও ঘুরতে যাব, সব গভর্নমেন্ট থেকে বিভিন্নভাবেই এখন আসলে ভিসা দিচ্ছে না। এগুলো যারা ইভেন আমার কেসে না, যারা পড়তে যেতে চাচ্ছে ওদের জন্য অনেকগুলো প্রবলেমস হচ্ছে। সো এই ডিপ্লোম্যাটিক রিলেশনসগুলো আসলে আমি চাই যে নেক্সট গভর্নমেন্ট এসে অ্যাজ সুন অ্যাজ পসিবল এগুলো নিয়ে কাজ করুক, কারণ এভাবে এই যে সিচুয়েশন আছে এটাকে চেঞ্জ করতে হবে। অ্যান্ড অবশ্যই একটা নতুন গভর্নমেন্ট আসলে ওদের নতুন এজেন্ডাস থাকবে, এটা সলভ করাটা খুবই জরুরি আমার সাইড থেকে যেটা মনে হয়। আচ্ছা, সো ভাইয়া বর্তমানে আমরা হচ্ছে যে ডিজিটাল যুগে পা রেখেছি, ডিজিটাল যুগে হচ্ছে যে ডিজিটালি আমরা হচ্ছে যে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সো আসন্ন নির্বাচন উপলক্ষে আমরা দেখছি যে আমাদের নির্বাচনী প্রার্থীরা যে বিভিন্নভাবে আসলে সোশ্যাল মিডিয়ায় তারা তাদের প্রচারণা চালাচ্ছে, তাদের ক্যাম্পেইন করছে। সো আপনি অ্যাজ এ মার্কেটিং প্রফেশনাল হিসেবে কি মনে করেন যে এই নির্বাচনী যে ক্যাম্পেইনগুলা আমাদের যারা জনসাধারণ আছে তাদের নিজস্ব সিদ্ধান্তকে আসলে প্রভাবিত করছে কিনা? এটা অবশ্যই প্রভাবিত করছে। আমি এটা বলছি না যে যা বলছে এটাতে পজিটিভও যেমন আছে, আবার সোশ্যাল মিডিয়া তো একটা বিগার প্ল্যাটফর্ম, যেখানে বাংলাদেশে প্রায় 5 কোটি মানুষ অ্যাটলিস্ট ফেসবুকেই আছে, 5 কোটির আশেপাশে হবে। সো আপনি একটা কথা বললেন আজকে, ফর এক্সাম্পল আমি একটা কথা বললাম, এটা কিছু অডিয়েন্সের কাছে শুনতে ভালো লাগবে, কিছু অডিয়েন্সের কাছে শুনতে ভালো লাগবে না। সো সেম ওয়েতে একজন লিডার যখন একটা কথা স্টেটমেন্ট দিচ্ছে, সো তখন কিছু মানুষের ভালো লাগবে, কিছু মানুষের ভালো লাগবে না। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সোশ্যাল মিডিয়াতে ফুল আপনি কি কনটেক্সটে কথাটা বলেছেন ওই কনটেক্সটটা আসে না, একটা হেডলাইনার আসে। সো এটা দেখেই হয়তো কেউ পজিটিভ রিয়াকশনস দিতে পারে, নেগেটিভ রিয়াকশনস দিতে পারে, পজিটিভ পারসেপশনস হতে পারে, নেগেটিভ পারসেপশনস হতে পারে। সো এটাতে ভোটেরও কেসেও জিনিসটা এরকমই হবে যে যখন ডিসিশন নিবে সে, তখনও কেউ ওনার ফেভারে যাবে, কেউ ওনার ফেভারে যাবে না। যেহেতু ভাই আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছি, সো দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া আমরা বিভিন্ন এআই দিয়ে বানানো কন্টেন্ট দেখছি, যেগুলো আসলে দিনের পর দিন আমাদের জনসাধারণ যারা আছেন তাদেরকে প্রভাবিত করছে। সো এই এআই দিয়ে বানানো কন্টেন্টগুলোকে আমরা অ্যাভয়েড করার জন্য কি কি পদক্ষেপ আসলে নিতে পারি ভাইয়া? সো এআই কন্টেন্ট আসলে যখন ডেরাইভ করছে কিভাবে, যে হিউম্যান ইন্টেলিজেন্স থেকেই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে হিউম্যান ইন্টেলিজেন্স থেকে। সো এটা আমাদেরকেও স্মার্টার হতে হবে। এআই ইজ গেটিং স্মার্টার, কারণ আমরা ফিড করছি এআইকে। সো আমাদেরকেও একটু স্মার্ট হতে হবে, যে ডিজিটালে আমি কোনো কিছু যদি দেখে ফেলি, এটার সাথে সাথে জাজমেন্টাল হওয়া যাবে না, কারণ এআই ডেভেলপ করে এখন অনেক ভিডিওস ক্রিয়েট হচ্ছে, মিস ইনফরমেশন আসতেছে, যেটা কিনা সোসাইটির জন্য খারাপ হতে পারে বা আমার জাজমেন্টের জন্য খারাপ হতে পারে, অথবা আমি এটা থেকে একটা রিয়াকশনস দিয়ে ফেললাম। দ্যাট ইজ নট দ্য ওয়ে টু গো। সো যেটা করতে হবে যে অনেক সময় কিছু ওয়েজ আছে, যে কিছু আমি একটা দেখে ফেললাম, দেখে ফেলেই অ্যাকশন না নেই, আমি একটু অথেন্টিক রিসোর্সেস, নিউজ
রিলেটেড হলে কোনো যদি খুব ক্রিটিক্যাল কোনো কিছু থাকে, এটা নিউজে উইদিন, এখন ডিজিটালের যুগ, নিউজ পোর্টালসগুলো কাভার করে ফেলবে। যদি এটা আসলেই অথেন্টিক কিছু হয়ে থাকে, নিউজ পোর্টালসগুলো আমরা দেখি। অ্যান্ড পাশাপাশি হচ্ছে কি কিছুক্ষণ ওয়েট করে আমরা কমেন্ট সেকশনে দেখতে পারি যে আসলে ওখানে বাকিরা কি বলছে। ওখানে অনেক সময় এসে যায় কিন্তু যে এআই কন্টেন্ট হলে এআই কন্টেন্টের নিচেই মানুষজন স্ক্রিনশট দিয়ে বা মিস ইনফরমেশন হলে আগের ইনফরমেশনগুলো পাওয়া যায়। আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে রিউমার স্ক্যানার্স আছে, ওটার জন্য ওইটা দিয়ে আমরা ভেরিফাই করতে পারি। সো থ্যাংক ইউ ভাইয়া। আমি দুজনের কাছে একটা কোশ্চেন করব। কোশ্চেনটা হচ্ছে যে এই যে ভোটদানের সিদ্ধান্তটা আমাদের আছে, আমাদের অধিকার আছে, এই অধিকারটা নেয়ার জন্য আমাদের হচ্ছে যোগ্য প্রার্থীকে চয়েস করার জন্য কি কি পদক্ষেপ আসলে আমরা নিতে পারি, যদি ভাইয়া বলতেন। যোগ্য প্রার্থীকে ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে যে আপনার যে কেন্দ্রে আপনি ভোট দেবেন ওই সিটে কে প্রার্থী দাঁড়িয়েছে। সো এখন আমরা অনেক সময় কি করি যে আমরা চিন্তা করি যে আমি একটা দলকে বা সাপোর্ট করি, অ্যান্ড ওখান থেকে যেই দাঁড়াবেন ওনাকেই আমি ভোট দিব। সো এটা তো হচ্ছে কি বছরের পর বছর, যুগের পর যুগ ধরে হয়ে আসছে যে আমার একটা পার্সোনাল ফেভারিট দল আছে, ওখান থেকে যেই দাঁড়াবেন ওনাকে দিয়ে দেবো। সো এটা থেকে যদি এত বছর ধরে আমরা ফিল করি যে রেজাল্টস ভালো আসে নাই, দিস ইজ আওয়ার চান্স টু শো যে না, থিংস হ্যাভ চেঞ্জড। ইফ আই ফিল যে সামওয়ান ইজ দেয়ার যে কিনা আমার ফেভারিট দলে বিলং করে না, বা আমার রাজনীতিক যে দলটাকে আমি পছন্দ করি তার মধ্যে বিলং করে না, বাট দে ক্যান মেক এ ডিফারেন্স। হয়তো আমার ভোটে ওই প্রার্থী চেঞ্জ হবে না, কিন্তু অ্যাটলিস্ট সেই প্রার্থীটার একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ভোট পেলে সে কাজ করে যাবে, সে হয়তো প্রেশার ক্রিয়েট করতে পারবে, তার একটা শক্তি থাকবে, মনোবল থাকবে যে আমি আচ্ছা হয়তো জিতি নাই, কিন্তু আমার একটা জনবলের সাপোর্ট আছে, ওটা থেকে সে হয়তো ফিউচারে হতে পারে। সো আমাকেও ওই প্রার্থী দেখতে হবে, ওর ব্যাপারে আমি জানবো যে হ্যাঁ 10টা প্রার্থী দাঁড়ালে 5 জন বা 10 জন ওনারা কারা, ওনাদের ব্যাপারে আমরা একটু সার্চ করে দেখতেই পারি। এটা কিন্তু ব্যক্তিগত স্বার্থের জন্য না, শুধু একটা বিগার সোসাইটির ইম্প্যাক্টের জন্যই আমাদেরকে এইভাবে যদি আমরা চিন্তা করি। যদি আপু কিছু অ্যাড করতেন। অবশ্যই ভাইয়া যেটা বললো, নিউট্রালি একজনকে চিন্তা করা, এবং নিউট্রালি চিন্তা করার সাথে সাথে আমার মনে হয় যে ওই ব্যক্তি অনেস্ট কিনা। হ্যাঁ, কারণ আমি যাকে ভোট দিচ্ছি সে অনেস্ট না, আমি তাকে হচ্ছে খুব একটা চিনি না, জানি না, আমার আলটিমেটলি তাহলে আমার ভোটটা পারফেক্ট মানুষকে যাচ্ছে না। তো আমার ক্ষেত্রে যেটা মনে হয়, আমি কয়েকটা জিনিস চিন্তা করতে পারি একজনকে ভোট দিতে হলে। সেটা হচ্ছে তার অনেস্টি, তার এডুকেশন ডেফিনেটলি, এবং তার আসলে পুরানো যে কাজগুলা করেছে বা তার কাজের ওই আগ্রহটা আছে কিনা, সে ভবিষ্যতে আমার পাশে দাঁড়াবে কিনা, বিপদে এই এলাকার জনগণের পাশে দাঁড়াবে কিনা, এই 3টা জিনিস আমার মনে হয় একটু দেখা উচিত। ধন্যবাদ। সো আমাদের আগামীর নতুন বাংলাদেশকে দেখার জন্য আমরা সকলেই একসাথে আমাদের নিজস্ব মতামত এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিয়ে আমরা আগামীর বাংলাদেশকে গড়ে তুলব গণতান্ত্রিক প্রক্রিয়ায়। ধন্যবাদ।